৮০ যুগল প্রেম পর্ব ২০। ভার্সিটির ক্যাফেটেরিয়াতে বসে আছে সুব্রতা, হাতে গরম চায়ের কাপ। তার ঠিক সামনেই মুখ কাচুমাচু করে বসে আছে তনয়া। সুব্রতার দৃষ্টি তীক্ষ্ণ, ভ্রুজোড়া খানিক কুঁচকে আছে। তনয়া চোখ তুলে সুব্রতার দিকে তাকালো, পরক্ষণে চোখ ফিরিয়ে নিয়ে পাশে বসা পুষ্পির উপর দৃষ্টি নিবন্ধন করল। পুষ্পির চোখে মুখেও নিদারুণ কাঠিন্য। বান্ধবীদের এমন মুখ ভঙ্গিমায় খানিকটা হকচকিয়ে গেল তনয়া। গরম সমোসায় কামড় বসিয়ে মুখ কুচকালো অর্পণ। চায়ের কাপে চুমুক দিয়ে টেবিলের উপর ঝুঁকে এলো সে। উত্তেজিত গলায় বলল, সুব্রত ভাইয়া, ওনাকে নিয়ে তো কখনো ভাবা হয়নি। সেদিন সুবি ফোন দিয়ে বলার পর থেকে ভীষণ আফসোস হচ্ছে। ওনার সাথে প্রেম করলে ব্যাপারটা খারাপ হতো না। শিট শিট শিট। তনু বেবি, তুই বরং সুব্রত ভাইয়ার সাথে ব্রেকআপ করে নে। সেই সুযোগে আমি একটু চান্স মারি। কথাটা বলে চোখ টিপল অর্পণ। তনয়া থমথমে মুখে একবার অর্পণের দিকে তাকালো মাত্র। পাশ থেকে আফসোসের সুর তুলে বলে উঠল প্রেমা, সুবির কথাটা শোনার পর আমার প্রথম যে নামটা মনে এসেছিল সে হলো অর্পণ। অর্পণের প্রেমে পড়ার স্বভাব আছে। তাছাড়া ও তো সারাদিনই বলে, সুবি বেবি, তুই ছেলে হলে আমি তোর সাথেই প্রেম করতাম। ট্রাস্ট মি জানো, হ্যান ত্যান। এদিকে সুব্রত ভাই হলো সুব্রতার মেল ভার্সন। অর্পণ তার সাথে প্রেম টেম করলে আমি বিশেষ অবাক হতাম না। কিন্তু তনু, তুই আমার এত গভীর চিন্তা ভাবনাটাকে মিথ্যা করে দিতে পারলি? অ্যাসাইনমেন্ট ফেলে রেখে কত কষ্ট করে কতটা চিন্তা করেছি, তোর কোনো ধারণা আছে? তনয় মুখ কাচুমাচু করে তাকালো। মুখটা ভরা আষাঢ়ের মতন অন্ধকার হয়ে আছে তার। চোখে মুখে নিদারুণ অসহায়ত্ব ফুটিয়ে তুলে একের পর এক বান্ধবীর দিকে তাকাচ্ছে সে। সুব্রতা হাতের কাপটা টেবিলের উপর রেখে এলোমেলো চুলগুলোকে মুঠোবন্দি করে খোপায় মোড়ালো। গভীর গলায় বলল, কাজটা তুই ঠিক করিসনি তনু। আমাকে লুকিয়ে প্রেমাখন রচনার চেষ্টাটা ভারী অন্যায় হয়েছে। এর শাস্তি হিসেবে আজকের সব বিল তুই দিবি। এটুকু বলে থামল সুব্রতা। সাথে সাথেই করুণ গলায় বলে উঠল অর্পণ, আমিও খুব কষ্ট পেয়েছি তনু। তুই আমাদের লুকিয়ে এত কাহিনী করতে পারলি। আমি যে নির্মল মনে ক্রাশ খাই তা কি তোদের কাছ থেকে লুকাই? ইভেন আমার কাজিনের সাথে আমার কি হয়েছিল সেই সকল গোপন কথাও তোদেরকে বলেছিলাম। বলিনি? প্রেমাদার কালাচানের কথা যেখানে লুকায়নি। পুষ্পি যেখানে, পুষ্পিকে বাদ দে, ও তো মেয়ে না, ও হলো আস্ত একটা ফাউল মহিলা। ওকে বড়জোর খালাম্মাদের তালিকায় ফেলা যায়। ওকে নিয়ে অর্পণের কথার মাঝেই গর্জে উঠল পুষ্পি। টেবিলের ওপর রাখা সসের বোতলটা তুলে নিয়ে রাগী গলায় বলল, ওই কি বলিস তুই? আমি খালাম্মা? তুই কি? এক বাড়িতে মাথা ফাটিয়ে ফেলবো। পুষ্পির গর্জনে অর্পণের মাঝে তেমন কোনো ভাবান্তর দেখা গেল না। খুব স্বাভাবিক ভঙ্গিতে হাত বাড়িয়ে সসের বোতলটা নিল সে। দাঁত কেলিয়ে বলল, থ্যাংক ইউ খালাম্মা, আই লাভ চিলি সস। আচ্ছা তনু, যা বলছিলাম, সুব্রতাকে দেখ। সুব্রতাও কিন্তু সাদাব ভাইয়ের কথা লুকায়নি। বয়ফ্রেন্ডের দুঃখে 5 দিনে চোখের নিচে কালি ফেলে দিয়েছিল, সেটাও আজ ওপেন সিক্রেট। আর তুই, তুই কিনা সব লুকিয়ে গেলি সব। এটুকু বলে থামলো অর্পণ। সামনে রাখা পানির গ্লাসটা তুলে নিয়ে অল্প পানি খেলো। আশেপাশে তাকিয়ে ক্যাফেটেরিয়ার মামাকে ডেকে এক গাদা খাবার অর্ডার করলো। তারপর স্মিত হেসে বলল, এগুলোর বিলও তুইই দিয়ে দিস তনু বেবি। হাজার হলেও আমার ক্রাশের হবু বউ তুই। আমার খণ্ডিত মনের জন্য এটুকু তো করতেই পারিস। প্রেমা অবাক হয়ে বলল, ক্রাশ মানে? শুভ্র ভাই, তোর ক্রাশ হলো কবে থেকে? অর্পণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে প্রেমার দিকে তাকালো। কৃত্রিম লাজুকতা নিয়ে বলল, কখন থেকে? যখন থেকে শুনলাম তনুর সাথে ওনার কিছু চলছে, তখন থেকেই ওনার প্রতি ভীষণ প্রেম প্রেম পাচ্ছে। অর্পণের কথায় বাকি 4 জনই গোল গোল চোখে তাকিয়ে রইল। তবে তাদের বিস্ময়টা বেশিক্ষণ টিকল না। অর্পণের এমন খাপছাড়া কথাবার্তায় অভ্যস্ত তারা। বন্ধুমহলে অর্পণের এমন কথা বলাটাই কাম্য। অর্পণের সাথে গভীরতা বিষয়টি যায় না, মূলত সে গভীর হতেই জানে না। তাদের ক্ষণিকের নীরবতা কাটিয়ে হঠাৎই ফোন বেজে উঠল তনয়ার। সাথে সাথে 4টি অগোছালো দৃষ্টি এসে পড়ল তার উপর। তনয়া অপ্রস্তুত ভঙ্গিতে বান্ধবীদের দিকে তাকালো। পুষ্পি হাত বাড়িয়ে ফোনটা ছিনিয়ে নিয়ে স্ক্রিনের দিকে তাকালো। ফোনটা উঁচু করে স্ক্রিনে ভাসা শুভ্রবের নামটা সবাইকে দেখালো। সুব্রতা চোখ কপালে তুলে বলল, ভাইয়া? অর্পণা একই সুরে বলল, নিউ ক্রাশ। প্রেমা কিছু বলবে তার আগেই বিরক্তি কণ্ঠে বলে উঠল পুষ্পি, এই চুপ, এক এক করে ইন্টু দেওয়া বন্ধ কর। এই তনু, ফোনে লাউড স্পিকার দিয়ে তারপর রিসিভ কর। খবরদার মিউট করেছিস তো।
আমরা তো জানতেই চাই তোদের প্রেম ঠিক কোন পর্যন্ত এগিয়েছে। কেটে যাবে, তাড়াতাড়ি ধর। অনয়া অসহায় চোখে বান্ধবীদের দিকে তাকালো। চার বান্ধবীকে আজ ইতিহাসে কালো গ্রহ থেকে উঠে আসা ঘসিটি বেগমের মতো ভয়ঙ্কর ছলনাময়ী ষড়যন্ত্রকারী মনে হচ্ছে তার। মনে মনে তাদের একগাদা গালি দিয়ে ফোনটা হাতে নিতেই চারজনেই হামলে পড়ল তার উপর। তাদের দেখে মনে হচ্ছে কানটা কেটে ফোনের মাঝে ঢুকিয়ে দেওয়ার কোনো পদ্ধতি থাকলে তবেই এক দফা স্বস্তি পেত তারা। তনয়া ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে শান্ত স্পষ্ট কণ্ঠে ভেসে এলো, হ্যালো তনুশ্রী। অর্পণ ফট করে বলে ফেলল, আরে বাবা তনু। এটুকু বলতে তার মুখ চেপে ধরল প্রেমা। সুব্রতা চোখ রাঙিয়ে চাপা গলায় বলল, ইস চুপ। অর্পণ মুখ ভার করে শান্ত হয়ে বসল। তনয়া নরম গলায় বলল, হ্যালো, কোথায় আছো? ক্যাফেটেরিয়াতে। ক্লাস কটায় শেষ? 2টোর দিকে। ফ্রেন্ডেরা পাশে আছে নাকি? তনয়া মৃদু গলায় বলল, হুম। আচ্ছা, তাহলে রাখছি, 2টোর পর ফোন দিব। আচ্ছা। শুভ্রব কিছুক্ষণ চুপ থেকে উসকুস গলায় বলল, সুবি কোথায়? তোমার পাশে? তনয়া আর চোখে একবার শুভ্রতার দিকে তাকালো, তারপর মৃদু গলায় বলল, হুম। ও, সুবি সকালে খেয়ে বের হয়নি, রাতেও খায়নি কিছু। কোনো কারণে হয়তো আপসেট খুব। তোমাদের সাথে তো আর আপসেট হয়ে বসে থাকতে পারে না। জোর করে হলেও কিছু একটা খাইয়ে দিও ওকে, প্লিজ। তনয়া ঠোঁটে মৃদু হাসি ফোটালো, বেশ আত্মবিশ্বাসী গলায় বলল, আচ্ছা, তুমি কিছু খেয়ে নিও, রাখছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তনয়া ফোন কেটে চোখ তুলে তাকাতেই ব্রুকুচকে বলে উঠল পুষ্পি, ওই, আমরা যে পাশে আছি বললি কেন? বলতে পারলি না যে একা একা বসে ওনার কল্পনায় হাবুডুবু খাচ্ছিস? তনয়া অবাক চোখে তাকালো, বিস্ময় নিয়ে বলল, হাবুডুবু খাচ্ছিলাম না তো বলবো কেন? অযথা মিথ্যা বলার কি আছে? সুব্রত এবার ব্রু কুচকালো, তোর এই সত্যবাদী মনোভাবের জন্যই নিশ্চয়ই ভাইয়াকে আমার আর ওর কথাটা বলে দিয়েছিস। আমি যে পহেলা বৈশাখে তোদের সাথে ছিলাম না, সেটা তো সত্যবাদী হয়ে ভাইয়াকে জানানোর কি প্রয়োজন ছিল শুনি? তোর এই মহান সত্য কথার জন্যই ভাইয়া এখন আমাকে চোখে চোখে রাখে। তোকে তো। তনয়া আরেক দফা অবাক হয়ে বলল, আরে আমি কিছু বলিনি। আমি তো নিজেও পুষ্পিদের সাথে ছিলাম না। আমি তো সারাদিন ওর সাথে। তনয়ার কথার মাঝে টেবিলের উপর তুমুল শব্দ তুলে আর্তনাদ করে উঠল অর্পণ। অবজেকশন! কি শুনছি এসব? তুই নববর্ষে শুভ্রব ভাইয়ের সাথে ঘুরছিলি, আর আমি যখন তোকে বললাম, তনু বেবি এবার সবাই যেহেতু নেই, তাহলে তুই আর আমি পুষ্পি মিলে একটা প্ল্যান করি, তখন কি বলেছিলি? তখন বলেছিলি তোর নাকি ভয়ঙ্কর পেট ব্যথা। তোদের বাসায় গিয়ে তো দেখেছিলাম চিৎ পটাঙ্ক হয়ে শুয়ে আছিস। দেখে মনে হচ্ছিল এই মুহূর্তে ডেলিভারি হয়ে যাবে। বেয়াদ্দপ! এটুকু বলে থামল অর্পণ। প্রেমাকে উদ্দেশ্য করে বলল, এই প্রেমা, চেয়ার সরা। আমি এখন ফ্লোরে গড়াগড়ি খেয়ে দুঃখ প্রকাশ করব। এমন সব ছলনাময়ী বান্ধবী পেয়ে আমি অত্যন্ত দুঃখিত। এত ছলনার শিকার হওয়ার পর আমার আর বাঁচার অধিকার নেই, এক ফোঁটাও না। আজ প্রেম করছে বলছে না, প্রেমিকের সাথে ডেলিভারি পেন নিয়ে ঘুরতে চলে যাচ্ছে, জানাচ্ছে না। একদিন দেখা যাবে সত্যি সত্যি ডেলিভারি হয়ে যাবে, তবুও জানাবে না। এই জীবনটা নিয়ে তাহলে কি করব আমি, কি করব? সবাই কিছুক্ষণ গভীর মুখে অর্পণের দিকে তাকিয়ে থেকে দমফাটা হাসিতে মেতে উঠল। তাদের পঞ্চহাসির ঝঙ্কার যেন খেলে বেড়াতে লাগলো পুরো ক্যাফেটেরিয়াতে। দুপুর 1টা। মাথার উপর বৈশাখ মাসের উত্তপ্ত সূর্য, ভ্যাপসা গরমে অতিষ্ঠ প্রতিটি প্রাণ। বৃহদাকার এই আকাশটিতে কোথাও মেঘের ছোঁয়া নেই, চোখ ভরা দূর দূর নীল রঙের বাহার। এই উত্তপ্ত গরম দুপুরে সুব্রতার ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছে সাদাব। উদ্দেশ্য সুব্রতাকে চমকে দেওয়া। হঠাৎ করে অপ্রত্যাশিত সাদাবকে দেখতে পেলে সুব্রতার রিয়েকশন কি হতে পারে তাই দেখার ইচ্ছা তার। সাদাবের ভাবনার মাঝে কেউ একজন ছুটে এসে জাপটে ধরল তাকে। আকস্মিক এই আক্রমণে তাল সামলাতে না পেরে কয়েক পা পিছিয়ে গেল সাদাব। চমকে উঠে বুকের ওপর মিশে থাকা মুখটার দিকে তাকালো সে। কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে থেকেই ডান হাতে আলতো জড়িয়ে ধরে বলল, কি করছো শুভ্রা? সবাই দেখছে, ছাড়ো। সাদাপের আদুরে গলা সুব্রতার কান পর্যন্ত পৌঁছালো বলে মনে হলো না। সাদাপ এবার টেনে সুব্রতাকে নিজের থেকে আলাদা করার চেষ্টা করে বলল, এটা ভার্সিটি শুভ্রা, কেউ দেখে নিলে তোমার সমস্যা হতে পারে, প্লিজ ছাড়ো। সুব্রতার এবার টনক নড়ল। সুব্রত কোনোভাবে দেখে ফেলবে ভেবে ছিটকে সরে গেল সে। সাদাব মৃদু হেসে সুব্রতার দিকে তাকালো, নরম গলায় বলল, তুমি ফ্রি এখন? সুব্রতা ঘোর ধরা চোখে তাকিয়ে আছে। সাদাব তার সামনে দাঁড়িয়ে আছে, বিষয়টা যেন
কিছুতেই বিশ্বাস হচ্ছে না তার। সাদাব এবার একই প্রশ্ন করতে হেসে জবাব দিল সুব্রতা, তোমার জন্য আমি সব সময় ফ্রি। তাহলে চলো কোনো রেস্টুরেন্টে বসি। প্রচুর ক্ষুধা পেয়েছে, আজ আমার হাতে প্রচুর সময়, আর এই সব সময়টুকু শুভ্রার। তোমার যত কথা যত গল্প আছে সব শুনবো আজ। সুব্রতা আনন্দে আত্মহারা হয়ে বলল, তোমার তো আরো একদিন পরে আসার কথা ছিল, তাহলে আজ? কাজটা তাড়াতাড়ি শেষ হয়েছে বলেই তাড়াতাড়ি ফেরা, এবার তো চলো। এই রোদে দাঁড়িয়ে থাকা আর যাচ্ছে না। সুব্রতা খুশি মনে এগোতে নিয়েও থমকে দাঁড়ালো, দ্বিধামাখা গলায় বলল, যদি ভাইয়া দেখে নেয়? কোথায় তোমার ভাইয়া? আর দেখবেই বা কি? দেখলে কি হবে জানি না, তবে না দেখাই মঙ্গল। ও এই সময় আশেপাশে কোনো রেস্টুরেন্টে আছে নিজ্ঞাত। আচ্ছা, আমরা বনানী চলে গেলে কেমন হয়, তোমার বাসায়? সাদাব খানিক ভাবলো, তারপর বলল, আমার কোনো সমস্যা নেই, কিন্তু অত দূর যাবে? বাসায় কোনো প্রবলেম হবে না তো? সুব্রতা শুভ্র হাসি দিয়ে বলল, সামলে নিব। সাদাব কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল সুব্রতার সাদামাটা মিষ্টি মুখটাতে। এই মেয়েটা কি ভীষণ ভালোবাসে তাকে, যে ভালোবাসা বুকের ভেতর হঠাৎ হারিয়ে যায় না, থেমে থেমে চিনচিনে ব্যথায় ক্লান্ত করে তোলে তাকে। সাদাব গায়ে এলিয়ে চোখ বন্ধ করে বসে আছে সোফায়। সদ্য গোসল করায় চোখ মুখ ভীষণ স্নিগ্ধ লাগছে। ভেজা চুলগুলো পরিপাটি হয়ে পড়ে আছে কপালে। সুব্রতা সোফায় পা তুলে বসে টিভি দেখছে। কোলের ওপর খাবারের প্লেট আর বাম পাশে রিমোট নিয়ে অধিকাংশ সময় সাদাপের দিকে তাকিয়ে আছে সে। সাদাপের ঘন পাপড়িতে ঢাকা চোখগুলোকে কি ভীষণ গোছালো লাগছে সুব্রতার। সুব্রতার ভাবনার মাঝেই চোখ দুটো বন্ধ করে বলে উঠল সাদাব, দেখতে হলে সরাসরি দেখো, সামনেই তো বসে আছি, এত ঘুরে ঘুরে দেখার কি আছে? সাদাবের এমন কথায় লজ্জায় মিয়ে গেল সুব্রতা। নিজের লজ্জাকে প্রশ্রয় না দিয়ে বলল, তোমাকে দেখতে যাব কোন দুঃখে, আমি তো টিভি দেখছিলাম। আজ এরা কথা বলবে না একদম। সাদাব এবার চোখ মেলে তাকালো। সুব্রতার লজ্জায় রাঙা টুকটুকে গাল দুটো দেখেই হেসে ফেলল সে। দীর্ঘক্ষণ সুব্রতার চোখে মুখে তাকিয়ে থেকে বলল, সামনের মাসে বাবার রিটায়ারমেন্ট শুভ্রা, কাগজপত্র নিয়ে কিছু ঝামেলা চলছে অফিসে। এদিকে বড় ভাবির ডেলিভারি ডেটটাও চলে এসেছে। এত সব ঝামেলার মাঝে বিয়ের মতো সেন্সিটিভ বিষয়ে এগোতে চাচ্ছে না মা। 2 মাসে কি খুব সমস্যায় পড়ে যাবে শুভ্রা? 2 মাস কি অপেক্ষা করা যাবে না? সুব্রতা স্নিগ্ধ চোখে তাকালো, দীর্ঘশ্বাস ফেলে হাসার চেষ্টা করে বলল, সমস্যা নেই, সামনে জুলাইয়ে দাদু হজে যাবেন, ফিরবেন সেপ্টেম্বরের দিকে। পরিবারের সমস্যাগুলো তো আর বলে কয়ে আসে না। আঙ্কেল আন্টিকে না হয় সেপ্টেম্বরে দাদু ফেরার পরপরই আসতে বলো। দাদু ফেরার আগ পর্যন্ত বিয়ের কথা টথা উঠবে না বলে মনে হয়। সাদাব স্বস্তির নিঃশ্বাস ফেলল। সুব্রতার কোলের ওপর থেকে খাবারের প্লেটটা সরিয়ে হুট করেই কোলে মাথা রাখল সাদাব। সুব্রতা সারা শরীর অদ্ভুত এক অনুভূতিতে কেঁপে উঠল। সাদাব তার গভীর চোখ জোড়া মেলে সুব্রতার মুখের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। এই কয়েকদিনে সুব্রতার চোখের নিচে কালি পড়েছে, মুখটা কেমন শীর্ণ আর মলিন হয়ে উঠেছে। সাদাব সেদিকে দৃষ্টি রেখেই ফোড়ন কেটে বলল, এই কদিনে চোখ মুখের কি দশা করেছে শুভ্রানী? ভাগ্যে ফেরে যদি মরে টরে যাই তাহলে তো তোমাকে খুঁজে পাওয়া যাবে না। সাদাবের কথাটা কান পর্যন্ত পৌঁছাতেই কেঁপে উঠল সুব্রতা। অদ্ভুত এক ভয়ে বুকটা হাহাকার করে উঠল। সবকিছু কেমন বিষাদময় বিষণ্ণ হয়ে উঠল মুহূর্তেই। আশি যুগল প্রেম পর্ব 20 এখানেই শেষ করছি। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।